শুভ সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। সাথে আছি আমি নুসরাত সাবরিন চৌধুরী। দর্শক, স্ট্রোক এই শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, কিন্তু স্ট্রোকের লক্ষণ কি, কখন একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন এবং এর পরবর্তী চিকিৎসা পদ্ধতি এবং জীবন ব্যবস্থা কি হতে পারে সেই বিষয়ে কিন্তু অনেকের মাঝেই এখনও সচেতনতার ঘাটতি দেখা যায়। আজকে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের আয়োজনের বিষয়বস্তু স্ট্রোক এবং এর চিকিৎসা, লক্ষণ এবং পরবর্তী জীবন ব্যবস্থা। সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আমাদের আজকের অনুষ্ঠানে। এবং আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার এটিএম হাসিবুল হাসান, সহযোগী অধ্যাপক, ইন্টারভেনশনাল নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হসপিটাল অ্যান্ড কনসালট্যান্ট, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। ধন্যবাদ আপনাকে। স্বাগত আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এবং এখন টিভির দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা প্রথমে একটু শুরু করতে চাই যে স্ট্রোক, এটা শুনলেই আসলে আমাদের মাঝে একটা আতঙ্কের বিষয় চলে আসে যে স্ট্রোক বলতে আসলে কি বোঝায় এবং সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে এটা স্ট্রোক বা অন্য কোনো সাধারণ সমস্যা নয়। সুন্দর প্রশ্ন করেছে। আসলে স্ট্রোক জিনিসটা এখনো কিন্তু অনেকের মাঝখানে আসলে এটা ব্রেনের অসুখ না হার্টের অসুখ এটা নিয়ে কিন্তু অনেকে দ্বিধায় ভোগেন, এবং অনেকে দেখা যায় স্ট্রোক হওয়ার পরে দৌড়ে গিয়ে ওই জাতীয় হৃদরোগ হাসপাতালে গিয়ে ভর্তি হন, কিন্তু তারা ভাবেন যে হার্টের স্ট্রোক আর ব্রেনের স্ট্রোক এরকম ধরনের কিছু টার্ম আমাদের প্রচলিত আছে, যেটা আসলে ভুল ধারণা। স্ট্রোক কিন্তু ব্রেনের অসুখ, হার্টেরটা হলো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক হলে বুকে বাম সাইডে ব্যথা হবে, কিন্তু স্ট্রোক হলে কিন্তু কোনো ব্যথা হবে না। যেটা হয় স্ট্রোক হলে আমরা বলি কিছু সাইন আছে, যেটাকে বলে বি ফার্স্ট সাইন। বি মানে হলো ব্যালেন্স। দেখবেন যে হঠাৎ করে যদি কারো ব্যালেন্স নষ্ট হয়ে যায়, যে সে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে, ব্যালেন্স থাকছে না। যদি কারো বিয়ের ই মানে হলো আই, যদি হঠাৎ করে তার মানে ভিশন লস হয়, মানে তেনার দৃষ্টিশক্তি যদি তিনি হারান। অথবা এরপরে হলো ফাস্ট, এফ হলো ফেস। ফেসে যদি তার মুখের এক সাইড যদি বেঁকে যায় হঠাৎ করে। তারপরে আর্ম মানে যদি হাত সাডেনলি এক সাইডের হাত যদি অবশ হয়ে যায় বা হাত তুলতে পারছেন না বা এক সাইড দুর্বল অনুভব করছেন। অথবা আরেকটা হলো স্পিচ, এস, দ্যাট ইজ আপনি যদি কথা জড়িয়ে যায়, কথা বলতে না পারে। আর লাস্টের টি হলো টাইম, মানে এই মানে সাইনের সাথে টিটাকে জুড়ে দেওয়া হয়েছে যে এটার সময় মতো চিকিৎসা নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ সেই জিনিসটাকে এমফাসিস দেওয়ার জন্য। এবং যদি কারো স্ট্রোক হয় তাহলে কিন্তু প্রতি মিনিটে প্রায় 20 লক্ষ নিউরন ড্যামেজ হয়। সো এইটা মানে এভরি মিনিট কাউন্টস। আর স্ট্রোক হলে যেটা হয় যে আগে তো বললাম যে হার্ট অ্যাটাক মানে হার্টের অসুখ, আর স্ট্রোক হলে কিছুক্ষণের জন্য ব্রেনে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে, অথবা রক্তনালী ছিঁড়ে গিয়ে স্ট্রোক হতে পারে। এই দুভাবেই কিন্তু স্ট্রোক হওয়া সম্ভব। সুতরাং যারা লক্ষণ বুঝতে হলে যে বি ফার্স্ট সাইনের কথা আমি বললাম, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যদি কারো এরকম হঠাৎ করে ব্যালেন্স নষ্ট হয়, অথবা চোখে দেখতে না পান, অথবা মুখের এক পাশ বেঁকে যায়, অথবা যদি এক সাইড হঠাৎ করে প্যারালাইজড হয়ে যায়, অথবা কথা জড়িয়ে যায়, তাকে বুঝতে হবে তার স্ট্রোক হয়েছে এবং সাথে সাথে তাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে চিকিৎসার জন্য। একদমই তাই। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে স্ট্রোকের বিষয়গুলো অনেক বেশি বেড়েছে এবং এটা তরুণদের মাঝে অপেক্ষাকৃত বেশি দেখা যাচ্ছে, যেটা আমরা আগে ভাবতাম হয়তো একটু বয়স হলে এই বিষয়টা সামনে আসে। এটার কারণগুলো আসলে কি? আসলে স্ট্রোকের তো অনেক রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন প্রেশার, ডায়াবেটিস বা এই ধরনের জিনিসগুলো। কিন্তু তরুণদের মাঝখানে বেড়ে যাওয়ার একটা বেসিক কারণ হলো আমাদের দেশে কিন্তু জেনেটিক্যালি আমাদের কিছু রোগের প্রতি প্রিডিসপোজিশন আছে। ধরেন আমাদের এই সাউথ ইস্ট এশিয়া, জাপান, বাংলাদেশ অথবা ইন্ডিয়াতে দেখা যায় আমাদের অল্প বয়সে এই হৃদরোগ বা এই স্ট্রোকের ঝুঁকিটা আমাদের জেনেটিক কারণে বা জিনগত বিশেষত্ব কারণেই কিন্তু বেশি। তার মধ্যে আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের স্ট্রেস, এই ফ্যাক্টরগুলোও কিন্তু আমাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়, সাবসিকুয়েন্টলি স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। ইভেন যে ধরেন মস্তিষ্কে রক্তক্ষরণের যে ঝুঁকিগুলো, সেগুলোও কিন্তু এগুলোর সাথে সম্পর্কিত। যে আমি যে লাইফস্টাইল আমরা লিড করছি, আমরা সময় মতো খাই না, সময় মতো ঘুমাই না, আমাদের কাজের প্রেশার, এই যে মোবাইল ডিভাইস, মানসিক চাপ, এই জিনিসগুলোই কিন্তু আমাদের স্ট্রোকের ঝুঁকি কিন্তু অল্প বয়সে বাড়িয়ে দিচ্ছে। আবার ধরেন অনেকে দেখবেন যে খাদ্যাভ্যাসের কারণে কিন্তু আমরা রিচ ফুড খাচ্ছি, আমাদের ওবেসিটি, এবং আমাদের ওবেসিটি কিন্তু একটা বড় ফ্যাক্টর। দেখবেন যে অল্প বয়সে কিন্তু আমরা বলি অ্যাবডোমিনাল ওবেসিটি, তার মুখ হয়তো বা অত ফোলা না, বাট দেখবেন যে তার মানে পেট অনেক ফোলা, পেটের চর্বি অনেক বেশি, তাদের কিন্তু লিভারের চর্বি বেশি। এই গ্রুপটার কিন্তু স্ট্রোকের ঝুঁকি বেশি। আবার অনেকে দেখবেন যে আমরা এই জিনিসটাকে অনেকে ইগনোর করি, দেখবেন অনেকেই নাক ডাকে। স্লিপ অ্যাপনিয়া যাদের আছে, তো স্লিপ অ্যাপনিয়াও কিন্তু স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
তো এরকম কিন্তু আসলে এই জিনিসগুলো অনেকগুলো ধরেন প্রেশার ডায়াবেটিসের কথা আমরা সবাই জানি, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই ইগনোর করি, যে আমরা জানি না যে এই জিনিসগুলো আমাদের স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের অল্প বয়সে স্ট্রোকের দিকে আমাদের এই পপুলেশনের জন্য অনেক বড় ঝুঁকি তৈরি করছে। একদমই তাই। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি যে নারী এবং পুরুষ ভেদে স্ট্রোকের ঝুঁকি কাদের মাঝে সবথেকে বেশি? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। নারী এবং পুরুষের কিন্তু আসলে স্ট্রোকের কিন্তু কিছু মানে প্রকারভেদ আছে। হ্যাঁ, স্ট্রোক মানে কিন্তু একটা সিঙ্গেল ডিজিজ না, এটা কয়েকটা ডিজিজকে একটা সিনড্রোমিক রূপ আর কি। যে আপনার যেমন যেটা বললাম যে মস্তিষ্কে রক্তনালী ব্লক হয়ে স্ট্রোক হতে পারে, অথবা মস্তিষ্কে রক্তনালী ছিঁড়ে গিয়ে হতে পারে। আবার এই রক্তনালী ছিঁড়ে যাওয়ার মধ্যেও কারো কারো দেখা যায় যে জন্মগতভাবে রক্তনালীতে এক ধরনের ফোসকা তৈরি হয়। এটা মহিলাদের বেশি হয়। জন্মগতভাবে রক্তনালীতে এক ধরনের ফোসকার মতো থাকে, যেটা এক সময় বাড়তে বাড়তে গিয়ে ফেটে যায়, ফেটে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এটাকে আমরা বলি সাবারাকনয়েড হেমোরেজ। এবং পৃথিবীতে যত ধরনের স্ট্রোক আছে তার মধ্যে এটা সব থেকে ডিভাস্টেটিং, কারণ এই রোগে বলা হয় যে আমেরিকাতেও প্রায় 25% পেশেন্ট হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন, এবং আরও প্রায় ধরেন 60% যারা বেঁচে থাকেন তাদের 60% পেশেন্ট কিন্তু 7 দিনের মধ্যে আবার রিব্লিড করে মারা যান। সো এই ধরনের মানে এই গ্রুপটা কিন্তু মহিলাদের কিন্তু এই ধরনের ঝুঁকিটা বেশি। আবার মহিলাদের ক্ষেত্রে আমরা বলি একটা আছে, যেমন ব্রেনে তো ধরেন আর্টারিগুলো হলো মানে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করে, আবার ব্রেন থেকে যে দূষিত পদার্থ বের করার জন্য ভেইন থাকে, ভেনাস সাইনাস থাকে। মহিলাদের ক্ষেত্রে যেটা হয় তাদের কিন্তু ভেনাস সাইনাস থ্রম্বোসিসটার চান্স বেশি। মহিলাদের এই যে দূষিত রক্ত ব্রেন থেকে নেওয়ার জন্য যে ভেনাস সাইনাসগুলো ওখানে কিন্তু ব্লক হতে পারে, এবং এটাও কিন্তু জেনেটিক্যালি তারা প্রিডিসপোজড, কারণ মহিলাদের অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা বলি প্রোথ্রম্বোটিক কন্ডিশন থাকে, তাদের বিভিন্ন জেনেটিক ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে, যেগুলো তাদের মানে রক্তনালীতে ব্লাড ক্লট তৈরি হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি করে। তো এরকম আমরা বলি সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস, এটা মহিলাদের বেশি হয়। তো এটাকে আমরা বলি ভেনাস স্ট্রোক। এটা কনভেনশনাল স্ট্রোকের মতো না, বাট এটাও স্ট্রোক হতে পারে। এবং এটা কোনো আর্লি সাইন আসলে পাওয়া যায়? আর্লি সাইন মানে কি, এদের অনেকের মানে হেডেক দিয়ে শুরু হয়, সাডেন সিভিয়ার হেডেক হতে পারে, তারপরে ভিজুয়াল ডিস্টারবেন্স হতে পারে। এটা যে মানে অন্য স্ট্রোকগুলো যেরকম হঠাৎ করে আসে, এটা কিন্তু হঠাৎ করে এইভাবে না, এটার প্রেজেন্টেশনটা একটু গ্রাজুয়াল, এজন্য ইগনোর করলে কিন্তু তাদের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি আছে। আবার প্রেগনেন্সির সাথে রিলেশন আছে। প্রেগনেন্সি ইটসেলফ আমরা বলি যে একটা হাইপার থ্রম্বোটিক কন্ডিশন, মানে প্রেগনেন্সির টাইমে তার ব্লাড ভলিউম বাড়ে এবং তার ব্লাডের যে রক্ত জমাট বাঁধার টেন্ডেন্সিটাও বাড়ে। তো প্রেগনেন্সিকালীন সময়েও কিন্তু ওই যেটা বললাম যে এর আগে যে এই অ্যানিউরিজম যেটা বললাম যে ফেটে গিয়ে হতে পারে, সেটা প্রেগনেন্সিতে হতে পারে। প্রেগনেন্সিতে সিভিএসটির ঝুঁকি বেশি থাকে। আবার প্রেগনেন্সিতে যেহেতু ব্লাড ভলিউম বাড়ে, ব্লাড সার্কুলেশন বাড়ে, সেখানেও কিন্তু একটা রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে। আবার আরেকটা জেনেটিক ডিজিজ যেটাকে আমরা বলি আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, মানে জন্মগতভাবে আর্টারি এবং ভেইন একসাথে নুডলসের মতো দলা পাকিয়ে যায়। তো এইটা সাধারণত অনেকের ক্ষেত্রে স্টেবল থাকে, বাট ডিউরিং প্রেগনেন্সি যেহেতু ফ্লো চেঞ্জ হয়, ব্রেনের মধ্যে সার্কুলেশনটা বাড়ে, তখন সেখান থেকেও কিন্তু রক্তক্ষরণের একটা ঝুঁকি থাকে। সো মানে মহিলাদের ক্ষেত্রে আসলে এই সিভিএসটি, সাবারাকনয়েড হেমোরেজ এবং প্রেগনেন্সিকালীন সময়ে ইভেন যে আপনারা জানেন এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া, তো এক্লাম্পসিয়াতে কিন্তু ব্লাড প্রেশার হাইক হয়। তো এই হাইক, প্রি এক্লাম্পসিয়ার হাইকের সময় কিন্তু ব্রেনে রক্তক্ষরণের একটা ঝুঁকি থাকে। সো মহিলাদের ক্ষেত্রে স্পেসিফিক ঝুঁকি আসলে এই জায়গাগুলোতে। আর যদি পুরুষদের রেশিওটা আমরা চিন্তা করি, কারা আসলে স্ট্রোক বেশি করছেন এই সময়ের প্রেক্ষাপটে যদি আমরা বলি? পুরুষদের হলো যে ইসকেমিক স্ট্রোকটা পুরুষদের বেশি হয়, মানে ইসকেমিক যেটা ধরেন রক্তনালী ব্লক হয়ে যে স্ট্রোকগুলো হয়। পুরুষদের ক্ষেত্রে অনেকে দেখা যায় হার্টের হৃদরোগ থাকে। তো হার্টে যদি তার হৃদরোগ থাকে, যেটা হয় যে অনেক সময় হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে গেলে বা হার্ট থেকে একটা রক্ত জমাট রক্ত সেটা ফ্লোয়ের মাধ্যমে ব্রেনে চলে গিয়ে ব্রেনের যে কোনো রক্তনালী বন্ধ করে দিয়ে এটাকে স্ট্রোক করতে পারে। অথবা কারো কারো ঘাড়ে রক্তনালীতে ব্লক থাকে, কারণ এগুলো হয় কি যে পুরুষের অনেক ক্ষেত্রে স্মোকিং একটা বড় রিস্ক ফ্যাক্টর কিন্তু। তো যারা স্মোকার তাদের আমরা বলি আর্টারিতে চর্বি জমে বা অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ তাদের বেশি হয়। তো ধরেন আর্টারিতে গায়ে চর্বি আছে, সেটা ওখান থেকে যদি ফেটে গিয়ে ডিসলস হয়, তখন ওটা কিন্তু ব্রেনে গিয়ে একটা স্ট্রোক তৈরি করতে পারে। তো পুরুষের ক্ষেত্রে ওইটার ঝুঁকিটা বেশি। আবার পুরুষে অনেকে যাদের প্রেশার বেশি থাকে, আমাদের দেশে যেটা হয় যে আমরা ওই প্রেশারের ওষুধ রেগুলার খাই না, কিন্তু অনেকেই দেখা যায় যে আমার প্রেশার ছিল, ডাক্তার সাহেব দিয়েছেন, আমি কিছুদিন খেলাম, এরপরে আজকে ভালো লাগছে, আজকে প্রেশারটা নর্মাল, আজকে খেলাম না, আজকে খেলাম না।
বা এরকম প্রেশার বেশি হলে খাই, নর্মাল থাকলে আর খাই না। কিন্তু এই জিনিসটা আমি বুঝি না যে আমার প্রেশার বেশি, আমার ওষুধ খাই বলে আমার প্রেশারটা নর্মালে থাকে। তো যাদের এরকম ইররেগুলার যারা প্রেশার ওষুধ খান তাদের ক্ষেত্রে কিন্তু মস্তিষ্কের ছোট রক্তনালী ছিঁড়ে গিয়ে ওখানে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে এবং এদেরও কিন্তু মৃত্যু ঝুঁকি অনেক হাই। সুতরাং ছোট অসাবধানতা থেকে অনেক বড় একটা, এই বাংলাদেশে বিশেষ করে যাদের মস্তিষ্কে রক্তক্ষরণ যাদের হয় এদের মেজরিটি হলো তাদের ব্লাড প্রেশার ছিল যেটা তারা ঠিকভাবে অ্যাড্রেস করেননি, সময় মতো চিকিৎসা নেননি, হয় জানেন না অথবা জানলেও ওষুধটা ঠিকমতো খান না। একদমই। মহিলাদের ক্ষেত্রে স্ট্রোকের যে ঝুঁকিগুলো বিষয়ে আমরা আসলে কথা বললাম, সেখানে এই যে ছোট থেকেই জন্মগত যেহেতু বলছেন, তারপরেই আসলে এটার স্ক্রিনিং এর কোনো সুযোগ আছে কিনা, বা তখন এটার চিকিৎসা পদ্ধতিটা কেমন? এটা আসলে যেটা ধরেন আমরা তো এভাবে করে ব্লাড স্ক্রিনিং করি না, তো মহিলাদের আসলে প্রেগনেন্সি বা এই টাইমটাতে তাদের আসলে যেগুলো বললাম যে ব্লাড ক্লটিংয়ের যে টেন্ডেন্সির যে ফ্যাক্টরগুলো, ওই ফ্যাক্টরগুলো কিন্তু চেক করা যায়। এবং যদি এগুলি একটু এক্সপেন্সিভ, বাট ধরেন আমাদের যে ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিন আছে ওখানে কিন্তু সরকারিভাবে খুব প্যাকেজ মূল্যে সবগুলো স্ক্রিন কিন্তু একটা টেস্টেই এই সবগুলো স্ক্রিন কিন্তু করা যায়। যেমন যে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন বা থ্যালাসেমিয়ার কিন্তু এখন স্ক্রিনিংয়ের ধারণা কিন্তু মানুষজনের মাঝখানে আসছে যে বিয়ের আগে থ্যালাসেমিয়া স্ক্রিন করা উচিত। তো একইভাবে আসলে এই ঝুঁকিগুলোও কিন্তু দেখে নেওয়া উচিত, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, যেহেতু তাদের প্রেগনেন্সিকালীন জটিলতাটা অনেক বেশি হতে পারে। প্রেগনেন্সি একটা ফিজিওলজিক্যাল স্টেট, বাট ইট ক্যান বি টার্ন ইন্টু প্যাথোলজিক্যাল স্টেট যদি আপনি সাবধান না থাকেন। সো এই জিনিসগুলো আসলে প্রেগনেন্সি প্ল্যান করার আগে মানে স্ক্রিন করে নেওয়া উচিত যে তার এই ধরনের কোনো ইস্যু আছে কিনা। একদমই তাই। আমরা এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগতম। আজকের আরগো নিকেতন অনুষ্ঠানে কথা বলছিলাম স্ট্রোক এর চিকিৎসা, লক্ষণ এবং পরবর্তী জীবন ব্যবস্থা নিয়ে। স্যার, আমরা অনেকগুলো বিষয় নিয়ে জানলাম। প্রাথমিক লক্ষণগুলো স্ট্রোকের কি হতে পারে সেটা আপনি বলেছেন, এবং এই যে আমরা দেখছি হঠাৎ মুখ বেঁকে যাওয়া বা কথা জড়িয়ে যাওয়া, হাত পা অবশ হয়ে যাওয়া, এটা কিন্তু অনেক সময় অনেকটুকু মাইল্ড ফর্মে অনেকে এক্সপিরিয়েন্স করে থাকে। তো সেটাও কি আগে স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে কিনা, বা মাইল্ড স্ট্রোক বলে আমরা একটা বিষয় যখন আপনি মানে মিনিমাম কোনো লক্ষণ দেখা দিবে তখনই সাথে সাথে আপনাকে হাসপাতালে যেতে হবে। কারণ এইখানেই চিকিৎসা, যেটা বললাম যে প্রতি মিনিটে প্রায় 1.9 মিলিয়ন মানে 19 লক্ষ নিউরন কিন্তু ড্যামেজ হয় ইন এভরি মিনিট। সো যেটা আপনি এখন ছোট দেখছেন এটা কিন্তু ছোট নাও থাকতে পারে, ঠিক আছে? সো আপনি যেমন এখন যে আধুনিক যে স্ট্রোকের চিকিৎসা, যদি আপনি এরকম অল্প লক্ষণ থাকা অবস্থায় যদি আপনি প্রথম 4.5 থেকে 9 ঘন্টার মধ্যে যদি আপনি হাসপাতালে আসতে পারেন, তো বাংলাদেশের সব হাসপাতালে এই ধরনের সার্ভিস নাই, কিছু কিছু সরকারি হাসপাতাল এবং কিছু বেসরকারি হাসপাতালে এ ধরনের সার্ভিস আছে যে এই 4.5 থেকে 9 ঘন্টার মধ্যে আসলে একটা মেডিসিন আছে যেটা দিয়ে আপনার এই জিনিসটাকে রিভার্ট করা যায়। যে রক্তনালী ব্লক হচ্ছিল সেই ব্লকটা কিন্তু ছুটিয়ে দেওয়া যায়। এবং আমরা নিউরোসায়েন্স হাসপাতালে প্রায় 650 মতো এই পর্যন্ত কিন্তু আমরা এই ধরনের রোগীর চিকিৎসা দিয়েছি। এবং তাদের কিন্তু তাদের যে ডেফিসিটটা ছিল হয়তোবা তার, যেমন ধরেন সবার কিন্তু আসলে মাইল্ড সিমটম হলেও এই মাইল্ড কিন্তু সবার জন্য একরকম না। ধরেন যিনি সঙ্গীত শিল্পী, তার যদি জাস্ট কথা জড়িয়ে যায় তো এটা কিন্তু তার জন্য কিন্তু সাধারণ জনগণের জন্য মাইল্ড, বাট তার জন্য কিন্তু এটা বেসিক জিনিস। হ্যাঁ, বা যিনি টিচার, যিনি লেখেন, তার যদি হাতে একটু উইকনেস হয় এটা কিন্তু তার জন্য অনেক বড় বিষয়, ঠিক আছে? তো মাইল্ড জিনিস মাইল্ড হলেও কিন্তু এটা সবার জন্য একই সিগনিফিকেন্স ক্যারি করে না। সো এটা যদি উনি সময় মতো আসেন তাহলে কিন্তু এই ধরনের আমরা বলি আইভি থ্রম্বোলাইসিস, যেটা 4.5 থেকে 9 ঘন্টার মধ্যে আসলে এটা কিন্তু আইভি থ্রম্বোলাইসিস দিয়ে টোটাল প্রসেসটাকে রিভার্ট করা সম্ভব। এটা হলো ছোট রক্তনালীর ক্ষেত্রে। আর কারো কারো ক্ষেত্রে ইনিশিয়ালি প্রেজেন্টেশন মাইল্ড থাকলেও কিন্তু এটা পরের দিকে দেখা যায় সময় যত গড়াতে থাকে তত কিন্তু সিভিয়ারিটি বাড়তে থাকে। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে আসলে বড় রক্তনালী ব্লক হয়। তো বড় রক্তনালী যদি ব্লক হয় ব্রেনে, তখন কিন্তু আমরা আমরা বলি মেকানিক্যাল থ্রম্বেক্টমি, এটা 24 ঘন্টা পর্যন্ত করা যায়। তো যে কোনো এটাকে আমরা এক ধরনের স্টেন্ট দিয়ে আমরা একদম ওই হার্টে যেভাবে ঢুকে যায় আমরা কিন্তু ব্রেনে একই রাস্তায় ঢুকে, এই ফিমোরাল আর্টারি দিয়ে আমরা ঢুকে একদম ব্রেনে এক ধরনের ক্যাথেটার, এক ধরনের পাইপ নিয়ে গিয়ে ওই স্টেন্ট রিট্রেভার বলি, এক ধরনের স্টেন্ট ডিপ্লয় করি আমরা ওই আর্টারির ভিতরে করে ওখান থেকে ওই ক্লটটা টেনে নিয়ে চলে আসি। তো এইটা কিন্তু আধুনিকতম চিকিৎসা ব্যবস্থা, যেটা ধরেন আমি গর্বের সাথে যেটা বলতে পারি, যে জিনিস আপনি নিউ ইয়র্কে যে কোনো হসপিটালে গেলে পাবেন, আপনি এই ইউরোপের যে কোনো বড় হসপিটালে গেলে যে এই সার্ভিসটা পাবেন, বাংলাদেশে কিন্তু 5-6টা, ঢাকা শহরে 5-6টা হসপিটালে কিন্তু এই সার্ভিসটা অ্যাভেলেবল। সো মানে
সময় মতো চিকিৎসার আপনাকে অ্যাডভান্সমেন্টটা অনেক বেশি হ্যাঁ হ্যাঁ সো স্ট্রোক চিকিৎসায় কিন্তু আমরা পৃথিবীর হাইয়েস্ট যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড কিন্তু আমরা বাংলাদেশে অ্যাচিভ করেছি। সো সব ডিজিজে হয়তো আমরা পারিনি, বাট স্ট্রোকের চিকিৎসা বাংলাদেশে যে বর্তমানে যে সেট স্ট্যান্ডার্ড আছে, এটা পৃথিবীর যে কোনো উন্নত দেশে যে স্ট্যান্ডার্ড আছে আমাদের দেশে সেই স্ট্যান্ডার্ড সেট আপ আছে। জাস্ট আপনাকে মানে কোথায় যাবেন, হ্যাঁ কোথায় যাবেন যে সেটা জানতে হবে, সময় মতো উপস্থিত হতে হবে। সুতরাং এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা অগ্রগতির বিষয় চিকিৎসা ক্ষেত্রে। আমরা কিন্তু অনেক সময় দেখি যে রোগীরা হয়তো বুঝতে পারেন না, কখনো হয়তো একটা শরীর অবশ হয়ে গেছে, তখন এরকম একটা সিমটম নিয়ে হয়তো যান, বাট পরে ডক্টরের কাছে জানতে পারেন যে তার অনেক আগেই হয়তো একটা স্ট্রোক হয়েছে। তো সেই জায়গা থেকে প্রগনোসিসগুলো বা চিকিৎসার পদ্ধতিগুলো কেমন হয়? স্ট্রোকের যে ব্যাপারটা, এটা কিন্তু নদী ভাঙনের মতো। নদী ভাঙনে ঘরবাড়ি যদি চলে যায় আপনি নিচ থেকে তুলে আনতে পারবেন না। তো নদী ভাঙলে আপনার প্রাইমারি কাজ হলো নদীতে বাদ দেওয়া, যাতে ভাঙন ঠেকানো। সো স্ট্রোক যদি কারো হয়ে গেলে পরে, যেটা আমি বললাম যে আপনি যদি এই টাইম লাইনের মধ্যে আসতে পারলে তো আপনাকে আমরা চিকিৎসা করে দিলাম। যদি যারা আসতে পারলো না, সময় পেরিয়ে গেছে, তখন প্রাইমারি আমরা যে ওষুধগুলো দিই সেটা হল যাতে তার ফার্দার আর স্ট্রোক না হয়। সেগুলো কি, তার মেইনলি আসলে রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট, তার প্রেশার আছে, ডায়াবেটিস আছে, এগুলো অ্যাসেস করে সেই জিনিসগুলোকে মিনিমাইজ করা। আর ধরেন আমরা বলি যাদের রক্তনালী ব্লক হয়ে গিয়ে স্ট্রোক হয়েছিল তাদেরকে আমরা ব্লাড থিনার দিই, অ্যাসপিরিন বা এই ধরনের ওষুধ, যাতে তার রক্তটা ভবিষ্যতে জমাট বাঁধার টেন্ডেন্সিটা না থাকে। পাশাপাশি কি করি আমরা, যে তার আর কি কারণে স্ট্রোক হলো। আসলে স্ট্রোক তো একটা ধরেন লক্ষণ মাত্র, কিন্তু স্ট্রোকটা কেন হলো সেই কারণটা খুঁজে বের করা কিন্তু জরুরি। কারণ আদারওয়াইজ আপনি কারণ যদি চিকিৎসা না করেন এটা কিন্তু আবার হবে। সো কারো ক্ষেত্রে দেখা তার হার্টের অসুখ আছে, হার্টে সেখানে যদি ব্লক থাকে, সেই আপনাকে তাহলে হার্টে রিং পরাতে হবে বা ওই জায়গায় যেতে হবে। কারো দেখা যায় যে ঘাড়ের রক্তনালীতে ব্লক থাকে, তো সেখানেও কিন্তু আমরা ঘাড়ের রক্তনালীতে কিন্তু আমরা রিং পরাই, যে আমরা ইন্টারভেনশনাল নিউরোলজিস্ট, আমরা কিন্তু এখানে আমরা স্টেন্টিং করি। তো এই জিনিসগুলো করে দেওয়া। পাশাপাশি আমি যেটা বললাম যে আমরা নদীতে তো বাদ দিব, কিন্তু আপনার ঘর বাড়ি চলে গেছে, আপনাকে কি করতে, নতুন করে আবার ঘর তুলতে হবে। ঘর তোলা মানে হলো ব্যায়াম করা। আপনার যে সাইডটা অবশ হয়ে গিয়েছে সে সাইডে আপনাকে ব্যায়াম করতে হবে, আপনাকে ফিজিক্যাল মেডিসিনের পরামর্শ নিতে হবে, ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে, ব্যায়ামগুলো শিখতে হবে। এবং সবাই যে ভুলটা করেন সাধারণত, যে ইনিশিয়ালি সবাই যান, ফিজিওথেরাপিস্টের কাছেও যান, তো থেরাপিস্ট হয়তো বা ডেইলি আধা ঘন্টা বা 1 ঘন্টা ব্যায়াম করে দেয়, তো উনি ভাবেন যে উনি সুস্থ হয়ে যাবেন, হ্যাঁ এটাই এনাফ, এবং উনি ওষুধ খাচ্ছেন, উনি ভালো হয়ে যাবেন। কিন্তু যেটা করেন না, যে বাসায় গিয়ে নিজে আবার ব্যায়াম করা, বা তাকে ওই মোটিভেশনটা দেওয়া, বা ফ্যামিলি মেম্বাররা একটু ব্যায়াম করিয়ে দেওয়া, যাতে উনি নিজে মোটিভেটেড হন ব্যায়াম করাতে। আমি পেশেন্টদেরকে বলি যে মিনিমাম আসলে 3 ঘন্টা, প্রতিবেলায় 1 ঘন্টা করে ডেইলি মিনিমাম 3 বেলা 3 ঘন্টা আপনাকে ব্যায়ামের পেছনে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার উন্নতির সুযোগ নাই। এবং দেখা যায় স্ট্রোক পেশেন্ট ইনিশিয়ালি কিছুটা উন্নতি হলেও পরে দিয়ে কিন্তু তারা ডিটেরিয়েট করে, বেড বাউন্ড হয়ে যায় এবং ফিক্সড ডিফর্মিটি হয়ে যায়। দেখবেন যে এরকম হাত পা শক্ত হয়ে গিয়েছে উনি, হ্যাঁ, এবং ফিক্স হয়ে গেলে তখন কিন্তু ব্যায়াম করতে গেলে আবার ব্যথা পায়, কারণ একদম ফিক্স হয়ে ব্যথা পাবে, তখন আর ব্যায়াম করতে দিবে না। তো এই জন্য বেস্ট টাইম হলো যখন আপনার স্ট্রোক হয়েছে, তখন থেকে যদি আপনি মানে টাইমলি এই থেরাপিগুলো শুরু করা হয় এবং সেগুলো যদি কন্টিনিউ করে, এবং পেশেন্টে বোঝার জন্য আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা গাড়ি কিনেছেন, 1 মাস চালালেন, আপনি যদি 10 দিন ফেলে রাখেন, কী হবে, গাড়ি জং পরে নষ্ট হয়ে যাবে। সো সিমিলারলি আপনি স্ট্রোক ফিজিওথেরাপির ক্ষেত্রেও সেম এক্সাম্পল, কন্টিনিউয়াস প্রসেস আপনাকে কন্টিনিউ করতে হবে। আপনি যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু 80-90% পর্যন্ত কিন্তু রিকভার করা সম্ভব। কিন্তু প্রবলেমটাই ওই জায়গাতে হয় যে মানুষজন ইনিশিয়ালি কিছু ফিজিওথেরাপি নেয়, বা ধরেন আর থেরাপি সেন্টারগুলো তো সবার বাসার কাছে না, যেতে হয়, ব্যয়ের ব্যাপার আছে। তো এটা কিন্তু আসলে ব্যয়ের কোনো, আসলে আপনি ইনিশিয়ালি ব্যয় করে আপনি শিখবেন, কিন্তু আপনি বাসায় করতে কিন্তু কোনো পয়সা খরচ হয় না, সময়ও লাগে না। সো এই জায়গাটা আসলে আমরা কেউ এমফাসিস দেই না, এটাই সবথেকে বড় সমস্যা। একদমই, সেখানে আসলে মোটিভেশন বা বিষয়টুকু ওই জায়গাটার রয়েছে। আমরা এই বিষয়ে আরো জানবো। একটু যদি জানি যে অনেকে স্ট্রোকের সময় দেখা গেছে রোগীকে একটু জোর করে পানি বা খাবার বা ওষুধ খাওয়ানোর চেষ্টা করেন, বা জোর করে একটু মুখ খোলানোর চেষ্টা, বা এই বিষয়গুলো কি আসলে বিপজ্জনক হতে পারে কিনা? অবশ্যই বিপজ্জনক হতে পারে, কারণ স্ট্রোক আমাদের খাদ্যনালী এবং শ্বাসনালী কিন্তু একদম সামনে পিছনে থাকে। তো যেটা হয়, আপনি এই সময় যদি চাপাচাপি করেন তাহলে কিন্তু খাবারটা শ্বাসনালীতে চলে গিয়ে পেশেন্টের ওই স্ট্রোকের উপরে কিন্তু আবার নিউমোনিয়া হয়ে যেতে পারে। এবং স্ট্রোকের রোগী আসলে খারাপ হয় স্ট্রোকের কারণে না,
পরবর্তীতে চিকিৎসা সময় কিন্তু এই নিউমোনিয়া এবং আদার কমপ্লিকেশনে, যেমন দেখা যায় অনেকে, যেমন আমরা স্ট্রোকের পেশেন্ট কিন্তু নিজে খাবার গিলতে পারে না, নাকে নল দিয়ে খাওয়াতে হয়। তো অনেকে দেখা যায় শুয়ে শুয়ে হয়তো বা খাওয়াচ্ছেন, তো শুয়ে খাওয়ালে কিন্তু এই নল বেয়ে কিন্তু এই খাবারগুলো খাদ্যনালী থেকে বেয়ে শ্বাসনালীতে চলে গিয়ে নিউমোনিয়া বাঁধাতে পারে। তো আমাদের এই জিনিসগুলো আসলে খেয়াল রাখতে হবে, কখনোই স্ট্রোকের পেশেন্টকে মানে চাপাচাপি করে কোনো কিছু খাওয়াতে যাওয়ার চেষ্টা করা উচিত না। ধন্যবাদ। অনেকে আসলে বলেন যে প্রচন্ড মাথা ব্যথার সমস্যা নিয়ে আসেন, যাদের হয়তো মাইগ্রেন বা ক্লাস্টার হেডেক আছে বা অন্যান্য মাথা ব্যথার উপসর্গ আছে, সেখান থেকে আসলে স্ট্রোকের ঝুঁকি থাকে কিনা? হ্যাঁ, মানে মাইগ্রেন থেকে সরাসরি স্ট্রোকের ঝুঁকি ওইভাবে ঠিক না, জিনিসটা আসলে কনফিউশন হতে পারে। ওই যে বললাম যে সিভিএসটি যে গ্রুপটা, মহিলাদের, বিশেষ করে মহিলাদের, যে কারো কারো দেখা যায় সিভিএসটিরও কিন্তু এরকম মাইগ্রেনের মতো হেডেক নিয়ে আসতে পারে, ঠিক আছে। তারপরে ধরেন এই আর্টারভেনাস ম্যালফরমেশন, এভিএম যেটা বলে, যাদের প্রেগনেন্সিতে এ ধরনের ঝুঁকি যাদের বাড়ে, তো এভিএম পেশেন্টেরও কিন্তু একদম টিপিক্যাল মাইগ্রেন নাইক সিমটম হতে পারে। সো তখন আপনি মাইগ্রেন হলে আসলে যাদের দীর্ঘমেয়াদী মাইগ্রেনের ইয়েতে ভুগছেন যারা, তাদের আসলে এটা সিম্পল মাইগ্রেন হিসেবে কিন্তু করা ঠিক না। এদের কিন্তু মানে আন্ডারলাইং কিন্তু এই ধরনের সিচুয়েশন থাকতে পারে, সেগুলো স্ক্রিন করতে হবে। 1 2 নম্বর হলো যেটা বললাম যে সাবআরাকনয়েড হেমোরেজ, যেটা হলো পৃথিবীতে সবথেকে খারাপ ধরনের স্ট্রোক, ওটার প্রেজেন্টেশন কিন্তু হেডেক। ওর কিন্তু আপনার এক সাইড ডেফিসিট হবে না, তার কি হবে সাডেন সিভিয়ার হেডেক, আমরা বলি থান্ডার ক্ল্যাপ হেডেক। দ্যাট ইজ মানে মনে হয় যেন মাথায় বাজ পড়ার মতো মাথা ব্যথা, তীব্র মাথা ব্যথা, সাথে সাথে বমি, সাথে অজ্ঞান হয়ে যেতে পারেন। তো এই গ্রুপটা কিন্তু সাবআরাকনয়েড হেমোরেজ, এবং এদের যেটা বললাম যে একদম ইনস্ট্যান্ট চিকিৎসা না নিলে কিন্তু তাদের মৃত্যু ঝুঁকি 60 to 90%। আমরা এই বিষয়ে আরো জানবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক সবাইকে আবারও স্বাগত। আজকের আরোগ্য নিকেতন অনুষ্ঠানে কথা বলছিলাম স্ট্রোক এবং তার পরবর্তী চিকিৎসা এবং জীবন ব্যবস্থা সম্পর্কে। আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে অ্যাড্রেস করেছি এবং সেখানে একটু আবার জানতে চাই যে সিটি স্ক্যান, সিটি এনজিওগ্রাফি বা এমআরআই করার প্রয়োজনটা আসলে কখন থাকে? আচ্ছা, ধন্যবাদ। বেসিক্যালি যেটা বললাম, স্ট্রোক তো একটা জাস্ট মানে সিম্পল লক্ষণ মাত্র, হ্যাঁ, কিন্তু স্ট্রোকটা কেন হলো, কোনভাবে হলো, যে স্ট্রোকের যে প্রকারভেদ, ওইটা আইডেন্টিফাই করতে গেলে কিন্তু প্রথম কাজ হলো সিটি স্ক্যান করা। আমরা সিটি স্ক্যান করি কেন? সিটি স্ক্যান আমরা করি টু রুল আউট দি হেমোরেজ, মানে ব্রেনে রক্তক্ষরণ নাই সেটা মানে এনশিওর করাটা আমার প্রাথমিক দায়িত্ব একজন চিকিৎসক হিসেবে। আচ্ছা, যেটা বললাম যে টাইম লাইনগুলো বললাম, যে যদি সিটি স্ক্যানে দেখা যায় কোনো রক্তক্ষরণ নাই এবং পেশেন্ট যদি 4.5 ঘন্টার মধ্যে আসে, তাহলে আমরা আইভি থ্রম্বোলাইসিস দিই। আর যদি দেখা যায় না 4.5 ঘন্টা পার হয়ে গেছে, তখন কিন্তু আসলে সিটি স্ক্যান দিয়ে শুধু হয় না, তখন আমরা এমআরআইতে যাই। যে পেশেন্ট, আমরা বলি ধরেন যখন একটা স্ট্রোক প্রসেস তৈরি হয়, তখন ব্রেনের যে আর্টারিটা বন্ধ হয়, তো ওই অংশটা তো ড্যামেজ হলো, কিন্তু আশেপাশের এরিয়ার ড্যামেজ প্রিভেনশনটাই কিন্তু আমার তখনকার চিকিৎসার মূল লক্ষ্য। সেটা বুঝতে গেলে আমাকে আসলে এমআরআই করতে হবে। আমরা এমআরআই করি, এমআর অ্যানজিওগ্রামও করি, ইভেন এমআরআই পারফিউশন করি, যেটা আমি বুঝতে পারি যে এই পেশেন্টকে, যেটা বললাম যে আমার যে 24 ঘন্টা পর্যন্ত আমরা যে ক্লট বের করে নিয়ে আসি, তো এই পেশেন্টের ক্ষেত্রে ক্লট বের করে আনলে সুবিধা হবে কি না সেটা জানার জন্য কিন্তু আমার ওই এমআরআই, এমআরএ বা এমআর পারফিউশন লাগে। আর আরেকটা মানে সুবিধার ব্যাপার হলো এখন তো এআই অনেক অ্যাডভান্স হয়ে গেছে, হ্যাঁ, আমরা কিন্তু এআই টেকনোলজির মানে এখানে হেল্প নেই। এখন কিন্তু আমরা প্লেন সিটি স্ক্যান থেকে, হ্যাঁ, প্লেন সিটি স্ক্যান থেকে উইথ দি হেল্প অফ এআই আমরা কিন্তু ওই এমআরআই, এমআর পারফিউশন ওগুলোর ওইটা আমরা বাঁচাতে পারি। কারণ একটা এমআরআই, এমআর পারফিউশন করতে 20 থেকে 25 মিনিট লাগে, যেহেতু আমি বলছি স্ট্রোকে এভরি মিনিটস কাউন্ট। তো আমরা এখন কিন্তু প্লেন সিটি স্ক্যান থেকে আমাদের এআই ইমেজ প্রসেস করে কিন্তু এখন আমাদের ফোনেই কিন্তু ওই রেজাল্ট চলে আসে। এখন আর আমাকে রেডিওলজিস্ট বা কে রিপোর্ট করলো কি করলো না, এটা আমাকে ওয়েট করতে হয় না এখন। এবং এটা বাংলাদেশেই, আমরা বাংলাদেশে কিন্তু এই প্র্যাকটিস করছি, নিউরো সায়েন্সেও আছে, প্লাস আমি যেখানে চেম্বার করি ইউনাইটেড, ওখানেও এই সার্ভিসটা আছে। সো মানে পেশেন্ট আসলে আমাদের প্রাইম টার্গেট হলো তার যেন কোনো দেরি না হয়। সো পেশেন্ট আসা মাত্রই আমরা আইদার, যদি সেটা টাইম লাইনের মধ্যে থাকে, আগে আইভি থ্রম্বোলাইসিস দিব, যদি টাইম এক্সটেন্ডেড হয়ে গিয়ে থাকে, বড় অক্টেলে হয়ে থাকে, তাহলে আমাকে তাকে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে আমরা ওটা করবো। সুতরাং সিটি স্ক্যান, সিটি এনজিও, এমআর এনজিও এগুলো সবই অ্যাজ এ প্রোটোকল লাগে। এবং যে হসপিটালগুলোতে কম্প্রিহেন্সিভ স্ট্রোক সার্ভিস চালু আছে, সেখানে সবগুলোই আছে, সিটি এমআরআই সবই অ্যাভেলেবল। তো আমরা সিচুয়েশন অনুযায়ী আসলে ডিসিশন নেই এই পেশেন্টের ক্ষেত্রে আমি কোনটাতে যাব আর কি, কোনটা আমার জন্য জরুরি। একদমই। স্ট্রোক পরবর্তী জীবন ব্যবস্থা আসলে কেমন হওয়া উচিত এবং কতদিন আসলে তাকে হসপিটালাইজেশনে থাকতে হয় এবং কতদিন ক্লোজ মনিটরিংয়ে থাকতে হয়? বা
আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করে যে স্ট্রোকের এক্সটেন্টটা কতখানি এবং কোন ধরনের স্ট্রোক হলো। যেমন সাবআরাকনয়েড হেমোরেজে কিন্তু আমি যদি ইনিশিয়ালি আমরা বলি অ্যানিউরিজম কয়েলিং, আমরা যেটা মাথার খুলি না কেটে ব্রেনের অপারেশন করি, তো ওই অ্যানিউরিজম যেটা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়েছিল আমরা ওই ফাটা জায়গাটা আমরা কয়েল দিয়ে সিল করে দিই। তো আমি সিল করে দেওয়ার পরে কিন্তু সে সেফ নাও, মানে তাকে আর খুব বেশি যে মানে ইমোবাইল থাকতে হবে, রেস্ট নিতে হবে, ব্যাপারটা সেরকম না। আবার যদি হেমোরেজিক স্ট্রোক হয়, ব্রেন রক্তক্ষরণ হয়, তার ক্ষেত্রে 2 সপ্তাহ একটা আসলে আমরা সেফটি মার্জিন ধরি যে অ্যাটলিস্ট 2 সপ্তাহ তার অফিস যাওয়া বা কাজে ফেরাটা উচিত হবে না, তাকে বাসায় থেকে যদি কোনো ডেফিসিট নাও থাকে বা অ্যাটলিস্ট বাসায় থাকা। আর প্রথম 7 দিন আসলে হাসপাতালে থাকাটা ম্যান্ডেটরি। এই 7 ডেজ কিন্তু কমপ্লিকেশনের জন্য প্রথম ইয়েতেই আসে। তো এই 7 থেকে 10 দিন হসপিটাল স্টে, এরপরে 7 দিন বাসা, এরপর কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি মোবিলাইজ করা। এবং জিনিসটা ডিপেন্ড করে যেটা বললাম যে আর্লি ফিজিওথেরাপি শুরু করা, এরপর আস্তে আস্তে তাকে মোবিলাইজ করার দিকে নেওয়া। সো এই জন্য 2 থেকে 3 সপ্তাহের একটা আসলে তার একটা চিকিৎসা পিরিয়ড আছে, ট্রিটমেন্ট প্রোটোকল আছে। অনেক সময় মস্তিষ্কের সংক্রমণ হয় এই চিকিৎসা পরবর্তী সময় বা অপারেশন পরবর্তী সময়গুলোতে, এটা আসলে আরো কতটা ঝুঁকি বাড়ায়? না, মস্তিষ্কের সংক্রমণ, স্ট্রোকের পেশেন্টের মস্তিষ্কের সংক্রমণের চান্সটা কম। যাদের হয় আসলে এটা প্রাইমারিলি হয় যে কোনো ভাইরাস বা এই যে এখন যেমন জুলাইয়ের যে আগস্টের যে সিজনটা ভাইরাল সিজন, তাদের এনকেফালাইটিস বা এই ধরনের বা যে ডেঙ্গু বা ইয়ে থেকে হয়। কিন্তু স্ট্রোকে আসলে এনকেফালাইটিসের ঝুঁকিটা স্ট্রোকে কম। স্ট্রোকে যেটা হয় যে ধরেন নিউট্রিশন কম হলো, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, তারপরে তার হয়তো বা ইউরিন ইনফেকশন হচ্ছে, তার চেস্ট ইনফেকশন হচ্ছে, যেমন তার ইউরিনে হয়তো বা সে উঠতে পারে, তাকে একটা ক্যাথেটার দেয়, সেখান থেকে ইউরিন ইনফেকশনের চান্সটা বাড়ে। তারপরে খাবার দেখা গেল যে তাকে নাকে নল দিয়ে খাওয়াচ্ছে ঠিক, কিন্তু শোয়ায় খাওয়াচ্ছে, অথবা খাওয়ানোর পরে যে তো শ্বাসনালী সংক্রমণ। তো স্ট্রোকের পেশেন্টের শ্বাসনালী, ইউরিন এই ধরনের সংক্রমণের চান্সটা বাড়ে। এবং সেইখান থেকে সেপ্টিসেমিয়া, মানে আমরা বলি সেই ইনফেকশন যদি ছড়ায় যায় তখন কিন্তু সেটা ব্রেনকে এফেক্ট করে। তো সরাসরি আসলে ব্রেনের সংক্রমণ সরাসরি হয় না, যেটা হয় এই শ্বাসনালী সংক্রমণ অথবা ইউরিন ইনফেকশন বা এই ধরনের মাল্টিপল কারণে কিন্তু এটা ব্রেনকে এফেক্ট করছে। আমরা অনেক সময় এখন দেখতে পাই যে যারা আসলে কোলেস্টেরল হাই, তারা কিন্তু নিজেদের মতো করে ব্লাড থিনার বা অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো কিন্তু কন্টিনিউয়াসলি দিচ্ছেন অনেক সময়। তো সেইখানে তাদের প্রতি কোনো পরামর্শ আছে কিনা? এটাও ডেঞ্জারাস। আসলে আমি তাদেরকে যেটা বলি যে পানির অপর নাম জীবন, বাট সেটা নিরাপদ পানির অপর নাম জীবন, দূষিত পানির অপর নাম কিন্তু মরণ। সো একইভাবে অ্যাসপিরিন আপনার বা যে কোনো ব্লাড থিনার, এটা তাদের ক্ষেত্রেই প্রয়োজন যাদের একবার স্ট্রোক হয়ে গিয়েছে। অ্যাসপিরিন কিন্তু যার স্ট্রোক এখনো হয় নাই তার ক্ষেত্রে ইন্ডিকেটেড না, একদম স্ট্রেট কাট কথা। 2 নম্বর হলো যে আমাদের দেশে কিন্তু অনেক বেশি করে ইয়াং পপুলেশনে আমরা বলি ফ্যামিলিয়াল হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া, মানে কোলেস্টেরলের এলডিএল পোর্শন বা এইচডিএল পোর্শনটা বেশি থাকে, তাদের টিজিটা বেশি থাকে। তো এটা কিন্তু অনেকের পারিবারিকভাবে, এরা দেখবেন যারা কিন্তু মোটা না, এরা লিন অ্যান্ড থিন, বাট এরা জানেও না যে এদের হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া আছে। এবং এদের কিন্তু অল্প বয়সে দেখবেন যে 30-32 কিন্তু হার্ট অ্যাটাক নিয়ে যায়, তখন দেখা যায় হার্টের 3টা ব্লক অথবা স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করে। তো এই গ্রুপটাই কিন্তু সব থেকে বেশি ভালনারেবল। তো তাদের ক্ষেত্রে টিজি কমানোর ওষুধটা কিন্তু আলাদা। আমরা কোলেস্টেরল কমানোর যে কমন ওষুধ আছে ওটা কিন্তু ট্রাইগ্লিসারাইড কমায় না। প্লাস আমাদের যে খাদ্যাভ্যাস, আমরা 3 বেলাই অনেকেই ভাত খাই, তো এই ভাত থেকে কিন্তু ট্রাইগ্লিসারাইডটা বাড়ে। তো এই জিনিসগুলো আমরা জিনিসগুলো ছোট ছোট ফ্যাক্টর, বাট এগুলো কিন্তু অনেক বড় ইফেক্ট আকারে দেখা দিতে পারে যদি আমরা জিনিসগুলোকে অ্যাড্রেস না করি। আর যারা এই ধরেন কোলেস্টেরলে আছে বলে এই অ্যাসপিরিন খাচ্ছেন, ব্লাড বেশি থিন হয়ে কিন্তু তাদের ব্রেনে রক্তক্ষরণের ঝুঁকিটা উল্টো বেড়ে যেতে পারে। তা আপনি স্ট্রোকের ঝুঁকি কমানোর জন্য আপনি অ্যাসপিরিন খাচ্ছেন, তাতে কি হবে, রক্ত পাতলা হয়ে গিয়ে আপনার ব্রেনে রক্তক্ষরণের হয়ে স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যেতে পারে। একদম। সুতরাং এই জায়গায় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। স্যার, একবার যদি স্ট্রোক হয়ে যায়, তার কি দ্বিতীয়বার স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে কিনা? থাকলেও সেটা প্রতিরোধ করার উপায়টা কি? অবশ্যই যার একবার স্ট্রোক হয়েছে তার তো আবার স্ট্রোক হওয়ার ঝুঁকি অবশ্যই আছে। তো এই যে যেটা আমরা বলি যে রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল, এই যে প্রেশার, ডায়াবেটিস এগুলো কন্ট্রোল করা, তার স্মোকিং হ্যাবিট থাকলে সেটা করা, তার সেডেন্টারি লাইফস্টাইল থাকলে সেই লাইফস্টাইল চেঞ্জ করা, সাথে যেটা বললাম যে অ্যাসোসিয়েটেড ধরেন তার যদি হার্ট চেক করা, যে হার্টে কোনো ইস্যু, অনেকে কিন্তু হার্টে অ্যারিথমিয়া থাকে, যে হার্টের ছন্দপতন থাকে, এগুলো আমরা অনেকেই জানি না। অনেকে থাকে আমরা বলি প্যারাক্সিসমাল, মানে এমনিতে আপনি নর্মাল ইসিজি করলে পাবেন না, কিন্তু যদি আমরা এক্সটেন্ড আমরা হল্টার বলি, যে 24 ঘন্টা 72 ঘন্টার ইসিজি বা 7 ডে হল্টার করলে তাদের কিন্তু পাওয়া যায়। তো এইটা একটা গ্রুপ আছে, তাদের কিন্তু রিকারেন্ট স্ট্রোক হয়, ইভেন তাদের ব্লাড থিনার খাওয়ার পরেও কিন্তু তাদের দেখা যায় স্ট্রোক হয়। আর তারপরে অনেকে যেটা যে ঘাড়ে রক্তনালীতে ব্লক থাকে, তো ওটা আছে কিনা অ্যাসেস করা এবং থাকলে সেটাকে রিং পরানোর ব্যবস্থা নেওয়া।
এবং অনেকে দেখা যায় যে এই যে অ্যাসপিরিন যে খাচ্ছেন, আমরা একটা স্টাডি করেছিলাম নিউরোসায়েন্স হাসপাতালে যে স্ট্রোকের পেশেন্টের প্রায় 25% কিন্তু অ্যাসপিরিন রেজিস্ট্যান্ট, তাদের ক্ষেত্রে অ্যাসপিরিন কাজ করে না, এটা জেনেটিক। এবং ইউনাইটেডের একটা স্টাডি আছে ওই কার্ডিওলজিতে, সেখানে ওরা দেখিয়েছে যে 37% যারা হার্টের রোগী যাদের স্টেন্ট করা হয়েছে তাদের 37% অ্যাসপিরিন রেজিস্ট্যান্ট, কাজ করছে না। সো ভয়াবহ একটা চিত্র। তো আমরা কিন্তু আসলে আমরা অ্যাজ এ পপুলেশন, মানে আমরা জাতিগতভাবেই কিন্তু একটা জেনেটিক কারণে স্ট্রোকের ঝুঁকি আছি, পাশাপাশি কিন্তু আমরা এই খাদ্যাভ্যাস বা অন্যান্য কারণেও কিন্তু আমাদের ঝুঁকিটা আরও অ্যাড হচ্ছে, দ্বিগুণ গুণে বাড়িয়ে দিচ্ছে। ধন্যবাদ। আমরা ফিরে আসছি আবারও ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর সবাইকে আবারও স্বাগত আজকের আরগো নিকেতন অনুষ্ঠানে। স্যার, আমরা স্ট্রোকের অনেক বিষয়গুলো নিয়ে জানছি এখানে। আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ সবাইকে নিয়ে আসলে কাজ করছেন, স্ট্রোক নিয়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের সবচেয়ে প্রচলিত ভুল ধারণাগুলো আসলে কি? ধন্যবাদ। ওই যেটা বললাম শুরুতেই যে স্ট্রোক কিসের রোগ, এইটাই অনেকে বোঝে না। অনেকে আসলে স্ট্রোককে মনে করে হার্টের অসুখ, বা এই জন্য হার্টের হসপিটালে গিয়ে আসলে সে আরও সময় নষ্ট করে। তো এই জায়গাটাতে কাজ করতে হবে। এবং অনেকের ধারণা স্ট্রোক মানেই জীবন শেষ, আসলে স্ট্রোক মানেই জীবন শেষ না। এবং একটা মানে অনেকদিন আগে থেকে এটা আসলে সাধারণ মানুষ না, আগেও চিকিৎসকেরও ধারণা ছিল, মানে এটা আজ থেকে 10 থেকে 15 বছর আগে কিন্তু স্ট্রোকের এরকম কোনো চিকিৎসা ছিল না। যে এই যে আমি যে টাইম লাইন ধরে যে চিকিৎসাটা বললাম, এটা কিন্তু গত 15 বছরে ইভলভ করেছে। সো আগে যেটা ছিল স্ট্রোক হওয়া মানেই তার জীবন শেষ হয়ে গেল, বাট এখন স্ট্রোক মানে জীবন শেষ না। স্ট্রোক হলে পরে আপনি যদি সময় মতো মানে আসেন এবং কম্প্রিহেন্সিভ স্ট্রোক সেন্টারে আসেন, তাহলে আপনার চিকিৎসা নিলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে হেঁটে বাড়ি যাওয়া সম্ভব। এটা কিন্তু একটা ম্যাজিকের মতো, যেটা বললাম, ধরেন আমার কাছে এক সাইড পুরো প্যারালাইসিস নিয়ে এসছে, আমরা ওই 6.5 ঘন্টার মধ্যে এসছি, আমরা 8 ঘন্টা বা 9 ঘন্টা এসছি, আমরা ওই ক্লটটা বের করে দিয়েছি, পেশেন্ট পরের দিন হাঁটা শুরু করেছে। এরকম আমাদের অনেক যেমন ভিডিও কিন্তু আমাদের আছে। যেমন আমরা নিউরোসায়েন্স হসপিটালে গত বছর এই প্রায় আমরা 40+ আমরা কিন্তু এরকম মেকানিক্যাল থ্রম্বেক্টমি করেছি। ইউনাইটেড মেডিকেল কলেজে গত মাসেও আমরা 2টা মেকানিক্যাল থ্রম্বেক্টমি করেছি। সো আপনাকে সময় মতো সুতরাং সাকসেস রেট আছে, হ্যাঁ, শুধু আমাদের সময় মতো অ্যাডজাস্টটা করা প্রয়োজন। এই যে কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট অ্যাপ্রোচের কথা বলছেন, এই সমন্বিত ট্রিটমেন্ট অ্যাপ্রোচ আসলে কারা কারা রয়েছেন? ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট থেকে শুরু করে সবার ভূমিকাগুলো যদি একটু বলেন। এটা আসলে ইটস লাইক এ টিম অ্যাপ্রোচ। টিমে কিন্তু ইমার্জেন্সিতে যে ডক্টর বসে আছেন তিনি টিমের সদস্য, ইমার্জেন্সিতে যে ওয়ার্ড বয় আছে, যে সিস্টার আছে, তারা এই টিমের পার্ট। আমার আবার স্ট্রোক ইউনিটে যারা আছেন তারা পার্ট, আমরা ইন্টারভেনশনাল নিউরোলজিস্টের পার্ট, ইভেন নিউরো সার্জনও এটার পার্ট। সাথে আছেন কে ফিজিক্যাল মেডিসিনে যারা আছেন, ফিজিওথেরাপিস্ট, ডায়েটিশিয়ান ইভেন, ঠিক আছে। সো ইটস এ হিউজ টিম। এবং মানে একটা পেশেন্ট স্ট্রোক হলে তিনি যখন আসবেন হাসপাতালে, যখন ইমার্জেন্সি ঢুকবেন, ওইখানে কিন্তু এই ডাক্তার বা যারা ওয়ার্ড বয় তারা যদি অ্যাওয়ার না হয়, কিন্তু খুব দ্রুত কাজটা করতে পারবে না। যেমন যেখানে এই স্ট্রোক সার্ভিস চালু আছে সেখানে কিন্তু যাওয়ার সাথে সাথে 3টা কাজ করা: ব্লাড প্রেশারটা চেক করা, ব্লাড সুগারটা চেক করা, একটা ইসিজি করা, সিম্পল এই 3টা কাজ। সাথে সাথে সিটি স্ক্যান হতে হবে। এবং দেখেন অনেক জায়গায় কিন্তু সিটি স্ক্যানের সিরিয়াল থাকে, তাই না? তো স্ট্রোক পেশেন্ট যদি সিরিয়ালে থাকে তাহলে কিন্তু হবে না। সো এই যে প্রোটোকল তৈরি করা, যে একটা স্ট্রোক পেশেন্ট আসলে সাথে সাথে তার সিটি স্ক্যান হয়ে যাবে, ওখানে কোনো কিউতে সে থাকবে না, লাইন স্ট্রোকের পেশেন্ট সিটি স্ক্যান বা এমআরআই লাইনে থাকবে না, ও যাওয়া মাত্র সেটাকে অ্যাড্রেস করতে হবে। এবং দ্রুততম সময়, যেমন আমরা বলি ডোর টু নিডল টাইম, মানে আমি কতক্ষণের মধ্যে তাকে ইনজেকশন দিতে পেরেছি। তো বাংলাদেশে আমরা যেসব যেই ইয়েতে আমি ইনস্টিটিউশনগুলোতে কাজ করি, সেখানে আমাদের ডোর টু নিডল টাইম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো মিনিমাম লেস দেন 60 মিনিট। তো আমরা 25 থেকে 30 মিনিটে কিন্তু আমরা এই সার্ভিস পেশেন্টকে দিই, আমরা গোল্ডেন আওয়ার বলি। হ্যাঁ। তো এটা লেস দেন 60, বাট আমরা এখন এই লেভেলে আছি যে আমরা কিন্তু 25 মিনিটের মধ্যেই তাকে মানে ইমার্জেন্সিতে পেশেন্ট রিসিভ করা থেকে শুরু করে সিটি স্ক্যান থেকে শুরু করে চিকিৎসা দেওয়া 25 থেকে 30 মিনিটের মধ্যে আমরা করে ফেলতে পারি। সো ইটস এ টিম অ্যাপ্রোচ। আপনি টিম যখন যত বেশি একসাথে কাজ করবে তত কিন্তু টিমের ইয়েটা বাড়ে। একদমই তাই। স্ট্রোক পরবর্তী সময়ে যেটা বলছিলাম আমরা, তার রিহ্যাবিলিটেশন, পুনর্বাসনের যে বিষয়গুলো এবং তার যে ব্যায়াম, এই সব কিছুর মধ্যে কিন্তু রোগীর মানসিক একটা আগ্রহ বা মনোবল, এটারও কিন্তু একটা বড় প্রভাব রয়েছে। সেক্ষেত্রে সাইকোলজিস্ট বা তাদেরকে আসলে অ্যাপ্রোচ করা বা এই ভূমিকাটা আসলে কেমন? পোস্ট স্ট্রোক ডিপ্রেশন কিন্তু একটা বড় অনেক বেশি। ধরেন আপনি একটা কোম্পানির সিইও, আপনার স্ট্রোক হলো,
দি ভেরি নেক্সট ডে আপনি চিন্তা করবেন আপনার লাইফ বোধহয় শেষ, আপনি আপনার কোম্পানি এখন কিভাবে চলবে, বা এই মানুষগুলোর কি হবে, বা আপনি ডিজেবল হয়ে গেলেন তাহলে এখন আপনার কি হবে, বা আপনার ফিউচার কি। তো পোস্ট স্ট্রোক ডিপ্রেশন কিন্তু বিশেষ করে যারা অ্যাক্টিভ তাদের একটা বড় ইস্যু। তো এইটাও কিন্তু যথাযথভাবে অ্যাসেস করা, সাইকিয়াট্রিস্টের হেল্প নেওয়া, সাইকোলজিস্টের হেল্প নেওয়া, এবং সেই জায়গাগুলোতে মানে টাইমলি অ্যাড্রেস করা। ইভেন ধরেন যার মানে ইমিডিয়েটলি হয় নাই, আগামী 1 বছরে কিন্তু পোস্ট স্ট্রোক ডিপ্রেশনের চান্স 25%। সো স্ট্রোকের পরেও কিন্তু আরও 1 বছর কিন্তু তাকে এই প্রসেসগুলো ফলো করতে হবে, যে মানে এটা আসলে যারা পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যারা থাকেন তাদের কিন্তু আসলে জিনিসটা ফলো করা উচিত, যে এ ধরনের জিনিস ডেভেলপ করছে কিনা, তার একটু ডিপ্রেশনে চলে যাচ্ছে কিনা। তো এই জিনিসগুলো আইডেন্টিফাই করে আসলে ব্যবস্থাটা নেওয়া উচিত। একদমই তাই। স্ট্রোকের যারা পেশেন্ট এবং যারা চিকিৎসা শেষে বাড়ি ফেরত গেছেন তাদের পরিবারের প্রতি কি পরামর্শ থাকবে? আচ্ছা, পরামর্শ হলো আসলে মানে আপনাকে এই পেশেন্টের পেছনে সময় দিতে হবে। বাইরের দেশগুলোতে হয় কি, ধরেন এই ধরনের পেশেন্টগুলো কমিউনিটি সার্ভিসে থাকে, ওখানে আপনার ইয়ে থাকে, মানে প্রফেশনাল নার্স থাকে, ইয়ে থাকে, সব ধরনের ইকুইপমেন্ট থাকে, তো ওইভাবে করে থেরাপিগুলো হয়। আর আমাদের হয় কি, ধরেন আমাদের আসলে পরিবারের সবাই ব্যস্ত, তো দেখা যায় যে আসলে ওই স্পেসিফিক পেশেন্টের দিকে, যেহেতু আমি চিকিৎসা করে হাসপাতালে একটা সময় দিয়ে এসেছি, আমার সবার কাজ আছে, ওনার দিকে আসলে ওইভাবে করে খেয়াল করা হয় না, টেক কেয়ারটা করা হয় না, ওষুধ খেলো কিনা, সময় মতো খেলো কিনা সেটা নজর দেওয়া হয় না। দেখা যায় এই পেশেন্টগুলো হয়তো বা তাকে প্রোটোকল অনুযায়ী 7টা বা 8টা ওষুধ আছে, সে হয়তো বা 1টা বা 2টা খায়, বা 1টা বা 2টা সে খাচ্ছে না, দেখা গেল ইকোস্প্রিনটাই সে খাচ্ছে না, অন এন্ড অফ করছে। তারপরে যে থেরাপির যে জায়গাগুলো, যে আমরা তো ভাবি যে হ্যাঁ সবার একটা ধারণা যে চিকিৎসা হয়েছে, আমি হয়তো বা বড় কোনো জায়গায় চিকিৎসা নিয়েছি, পেশেন্ট ভালো হয়ে যাবে, ব্যাপারটা তো সেরকম ঘটবে না। কারণ আপনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে নেক্সট অ্যাটাক প্রিভেন্ট করার জন্য, বাট কারেন্ট যে সিচুয়েশন, এখান থেকে উন্নতি করতে গেলে অবশ্যই আপনাকে ব্যায়াম করাতে হবে। তো বাসায় গিয়ে ব্যায়াম করানো, সেটা পেশেন্টকে মোটিভেট করা, সেই কাজটা অনেকে আসলে সেভাবে করেন না, বা ওই পেশেন্টের প্রতি মনোযোগটা আসলে তখন অনেকেই দেন না। তো এই কারণে কিন্তু আসলে স্ট্রোক পরবর্তী ডেফিসিটগুলো কিন্তু এই কারণেই হয়ে থাকে অনেক বেশি। সুতরাং যারা পরবর্তীতে বেড বাউন্ড হয়ে গেছে তাদেরকে আসলে রিকভার করার এটা কেমন থাকে, হারটা কেমন থাকে? আচ্ছা, বেড বাউন্ড হয়ে গেলেও কিন্তু রিকভার করা সম্ভব। যেমন মেইনলি তো স্টিফনেস হয়ে যায়, তো এই জায়গাগুলোতে যেটা ফিজিওথেরাপির পাশাপাশি কিন্তু এগুলো বোটক্স দেওয়া যায় এখন। আচ্ছা, তো আপনি যে মানে ফিজিওথেরাপি তো লাগবেই, কিন্তু একদম ফিক্স হয়ে গেলে বোটক্স দিয়ে কিন্তু ওই মাসলগুলোকে একটু রিল্যাক্স করলে কিন্তু আপনি আবার থেরাপি শুরু করলে কিন্তু সম্ভব। সো কোনো শেষে কিন্তু শেষ না। আপনি স্ট্রোক হলো, আপনি যে পজিশনে আসেন না কেন, আপনার কিন্তু ওই পজিশন থেকে উন্নতি করা সম্ভব। এবং আমরা বলি ধরেন মানে এই যে ডিসএবিলিটি আমরা অ্যাসেস করি মডিফাইড র্যাঙ্কিং স্কেল দিয়ে, এমআরএস, তাই না? তো এমআরএস আমরা বলি 0 to 2 হলো ভালো, তো 3 মানে হলো একটু ডিপেন্ডেন্ট, 4, 5 আরও বেশি, 6 মানে ডেথ। তো আমাদের স্ট্রোক চিকিৎসার প্রাইমারি টার্গেট হলো এমআরএস 6 মানে ডেথ যেন না হয়, সেটাকে আগে ঠেকানো। এর মধ্যে ধরেন আমি যদি সময় মতো চিকিৎসা দিতে পারি, আমি 20% পিপলকে কিন্তু আমি ইনস্ট্যান্টলি হাঁটাতে পারবো, হেঁটে বাড়ি যাবে। 40%-এর ক্ষেত্রে তার কিছুটা উন্নতি হবে, বাকি যে থাকলো 40% এদের কিন্তু আপনি আস্তে আস্তে কিন্তু আপনি যদি ইন্টারভেনশন দেন এরকম থেরাপিগুলো, তাদের কিন্তু উন্নতি হবে। সো মানে আশাহত হওয়ার কোনো সুযোগ দেয়। জি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে যদি একটু টিপস দেন আমাদেরকে, যে স্ট্রোক যদি আমরা প্রতিরোধ করতে চাই, আমাদের জীবনযাত্রায় কি কি পরিবর্তন আসলে আনা প্রয়োজন? মেইনলি আসলে আমাদের যেটা হয়, প্রথম হলো খাদ্যাভ্যাস। আমরা বলি মেডিটেরেনিয়ান ডায়েটটা আমাদের দরকার, কিন্তু আমরা তো খাই হলো ভাত, তাই না? তো আমরা সবজি খাই না, আমরা ফল খাই না, অ্যাডিকুয়েট অ্যামাউন্টে ফল খাই না। তো এবং আমাদের বেশিরভাগই দেখবেন যে আমরা যে ধরেন যে বিরিয়ানি, যে দাওয়াত থাকলো, বিরিয়ানি টিরিয়ানি, এগুলো অনেক বেশি। তো আমাদের এই রিচ ফুডের কালচারটা, আমাদের সবথেকে বড় শত্রু হলো আমাদের এই খাওয়ার যে অভ্যাস, এটা আমাদের সবথেকে বড় শত্রু। খাওয়ার অভ্যাস চেঞ্জ করতে হবে, আমাদের কার্বোহাইড্রেট কমাতে হবে, আমাদের এই ইয়েটা বাড়াতে হবে, রেড মিট কমাতে হবে, তারপরে আপনি স্মোকিংয়ের অভ্যাস ত্যাগ করতে হবে। আমরা কিন্তু হাঁটি না, আমরা কিছু হলেই রিক্সায় উঠে যাই। ধরেন আপনি হয়তো বা হেঁটে 10 মিনিট লাগবে, আপনি 2 মিনিটে আপনি রিক্সায় চলে যাচ্ছেন। তো এই যে হাঁটার অভ্যাস, আমি যেটা বলি আমার পেশেন্টদেরকে, যে ডেইলি আসলে মিনিমাম 6 কিলোমিটার হাঁটা উচিত। ইভেন আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে পার্কে হাঁটেন, কিন্তু আসলে হাঁটেন না, তারা গল্প করতে যান, তারা গল্প করতে করতে হাঁটেন, ওটা কিন্তু আসলে হাঁটা না। আপনার ডেইলি যদি আপনি 200 থেকে 300 ক্যালোরি যদি বার্ন না করতে পারেন, তাহলে আপনার ওই হাঁটা বা এক্সারসাইজের কোনো ভ্যালু নাই। সো আপনাকে ওই অ্যাটলিস্ট হাঁটতে হবে অ্যাটলিস্ট 100 স্টেপস পার মিনিট, প্রতি মিনিটে 100 কদম আপনার শরীর থেকে ঘাম বের হতে হবে, নাহলে হবে না। তো এই জিনিসগুলো করতে হবে।
প্লাস আমরা দেখেন এখন কিন্তু এই আমাদের এই লাইফস্টাইলে যেটা হয়, আমরা বেশি মোবাইল ডিপেন্ডেন্ট, আমরা এই যে স্ক্রিন টাইম বেশি, স্ক্রিন টাইম কমানো, সময় মতো ঘুমানো, তো এই বেসিক যে একদম বেসিক রুলগুলো ফলো করলেই কিন্তু অনেক ক্ষেত্রে স্ট্রোক প্রিভেনশন করা সম্ভব। অনেক ধন্যবাদ, এবং আমরাও আশাবাদী যে আমরা এই প্রতিরোধের ক্ষেত্রে আরো অনেক বেশি সচেতন হবে এবং কাজ করতে পারবো। খুব ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, স্ট্রোক আসলে এমন একটি অবস্থা যেখানে সচেতনতা, দ্রুত সিদ্ধান্ত আমাদের কিন্তু একটা বড় পার্থক্য গড়ে দিতে পারে। আজকের অনুষ্ঠানে আমরা জানলাম স্ট্রোক এবং এর চিকিৎসা, লক্ষণ এবং প্রতিরোধ ব্যবস্থার এবং জীবন ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে। আশা করছি এই আজকের অনুষ্ঠানে সবার সচেতনতার জায়গা থেকে আমরা একটু হলেও কন্ট্রিবিউট করতে পেরেছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের আরগো নিকেতনের আজকের অনুষ্ঠান থেকে। আসসালামু আলাইকুম।